Daffodil Computers introduces fast brand PC in Bangladesh. My PC is Daffodil PC. Daffodil PC, the first Bangladeshi brand. আমি একজন ব্যাংকার। প্রতিষ্ঠিত অনেকেই বলে কি করি আমি প্রতিদিন কিছু গোছানো কাজ, হিসেব, চেষ্টা করি হিসেবে কোনো ভুল না করতে। আসলে স্কুলে যা শিখেছি তাই। আমি জানতামই না আমি হয়তো অন্য কিছু হতে পারতাম, কিন্তু আমার মেয়ের ভাগ্যটা অনেক ভালো। ওর শিক্ষকরা ওকে আলাদা করে আঁকার সময় দেয়। আমার জানার আগেই ও তার পুরস্কার পেয়ে যায়। স্কুলের দেয়ালে মেয়ের আঁকা ছবির ফ্রেম বাবা হিসেবে আমাকে গর্বিত করে। ডিআইএস আপনার শিশুর সত্যিকার প্রতিভাকে উৎসাহিত করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে আছে সম্ভাবনা। আমি একজন মিউজিশিয়ান। আমার স্কুলে মিউজিকের একটা আলাদা মূল্য ছিল। শিক্ষকদের বিশেষ মনোযোগ পেতাম। পুরস্কারও পেয়েছি কত কত। আসলে স্কুলগুলি তখন এমনই ছিল, কিন্তু আমার ছেলের গল্পটা অন্যরকম। ওর স্কুলের টিচাররা ওর মিউজিককে অনেক উৎসাহ দেন। মাত্র 6 বছর বয়সী ওর স্টেজ পারফরমেন্স হয়ে গেল স্কুলে পয়লা বৈশাখ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলকে ধন্যবাদ। ছেলেবেলা যে পাইনি, অন্তত ছেলেকে আজ সেটা দিতে পেরেছি। ডিআইএস আপনার শিশুর সত্যিকার প্রতিভাকে উৎসাহিত করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে আছে সম্ভাবনা। Daffodil Computers introduces fast brand PC in Bangladesh. My PC is Daffodil PC. Daffodil PC, the first Bangladeshi brand. প্রিয় দর্শক, ক্যারিয়ার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান ক্যারিয়ার টুডে থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তাসনিয়া তাজরিন। দর্শক, আপনারা জানেন ক্যারিয়ার টুডে অনুষ্ঠানটিতে আমরা সাম্প্রতিক চাকরির বাজারের কথা বিবেচনা করে এমন সব বিষয় অন্তর্ভুক্ত করি যাতে আপনি আপনার ক্যারিয়ার গঠনের সিদ্ধান্ত নিতে পারেন। আজকালকার তরুণদের মধ্যে মিডিয়াতে কাজ করা একটি স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের একটি মাধ্যম হলো সাংবাদিকতা। তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হিসেবে বেছে নিয়েছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে। আমাদের সাথে থাকছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেশনাল ও শিক্ষক। দর্শক, আরও যেসব নিয়মিত সেগমেন্ট থাকছে ক্যারিয়ার টুডের আজকের পর্বে, আসুন দেখে নিই এক নজরে। Today's issue. Meet the personalities. Prepare yourself. Effective education. প্রিয় দর্শক, চলুন প্রথমেই দেখে নিই আমাদের আজকের মূল বিষয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উপর একটি প্রতিবেদন। তথ্য জানানোর এক অন্যতম মাধ্যম সাংবাদিকতা। বহু আগে থেকেই মানুষ যোগাযোগ করে আসছে একে অপরের সাথে। মানব সভ্যতার বিকাশের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে। ছোট ছোট গোষ্ঠী যখন সবসময় যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকত, ঠিক তখনও তাদের প্রয়োজন হতো বার্তাবাহকের।
রাজারা আরেক রাজ্যে বার্তা পৌঁছানোর জন্য দূত ব্যবহার করত এবং রাজ্যের নানা স্থানে রাজনির্দেশ সংবলিত বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিত। এও এক ধরনের সংবাদ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। বলা যায় সেগুলি ছিল সাংবাদিকতা চর্চার আদি রূপ। গুটেনবার্গের মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর থেকে সাংবাদিকতা চর্চা বহুলাংশে বেড়ে যায়। 16 শতকে ইউরোপ আমেরিকায় এর প্রচলন ঘটে। 19বিংশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে সাংবাদিকতার প্রচলন ঘটান জেমস অগাস্টাস হিকি এবং পরবর্তীতে ব্রডকাস্টিং ব্যবস্থা চালু হওয়ার পর এটি সর্বশেষ আজকের এই অবস্থানে এসে উপনীত হয়েছে। প্রাচীন সেই ভোকাল অ্যানাউন্সমেন্ট ও রিটেন ফর্ম আজ সার্থকতা পেয়েছে ব্রডকাস্টিং ও প্রিন্ট মিডিয়ার বদৌলতে। বাংলাদেশ এখন সাংবাদিকতার জগতে দ্রুত উন্নতি করছে। প্রতিযোগিতামূলক এই বিশ্বে মানুষকে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার জন্য একই সাথে মেধাবী ও পরিশ্রমী হতে হচ্ছে সংবাদকর্মীদের। সাম্প্রতিক সময়ে প্রিন্ট মিডিয়ার সাথে ইলেকট্রনিক মিডিয়া দেশে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সংবাদ ও তথ্যমূলক অনুষ্ঠানের জনপ্রিয়তা এখন লক্ষণীয়। এ কারণে তরুণদের এ সেক্টরে কাজের আগ্রহ বাড়ছে। অনেকগুলো টিভি চ্যানেল এবং পত্রিকার জন্য দক্ষ এবং বিষয়ভিত্তিক পড়াশোনা করা কর্মীর চাহিদাও বাড়ছে। এজন্য একাডেমিক পড়াশোনা অতি জরুরি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আজ 3 জন অতিথিদের নিয়ে আমাদের এবারের পর্ব মিট দ্য পার্সোনালিটিস। মিট দ্য পার্সোনালিটিস। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে রয়েছেন সামিয়া রহমান, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন কামরুল হাসান মঞ্জু, নির্বাহী পরিচালক, ম্যাসলাইন মিডিয়া সেন্টার, এবং ডক্টর গোলাম রহমান, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, কথা বলবো আমাদের আজকের অতিথিদের সাথে। ধন্যবাদ স্যার, ম্যাম, আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমেই জানতে চাচ্ছি ম্যাম আপনার কাছে যে আমাদের বাংলাদেশের মিডিয়াতে আপনি কাজ করছেন দীর্ঘদিন যাবত। আপনার অভিজ্ঞতায় কি মনে হয় বাংলাদেশের এই প্রেক্ষাপটে তরুণদের সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সম্ভাবনাটা কতটুকু? আপনি বিভিন্ন পত্রিকাতে দেখেন, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখেন, তরুণ সাংবাদিকরাই কিন্তু কাজ করছে। আমাদের সমস্ত স্টুডেন্ট, তাই না স্যার? আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মিডিয়াতে কাজ করছে এবং এখন সুযোগটাও কিন্তু বেড়ে গেছে। অনেক নতুন নতুন চ্যানেল আসছে, নতুন নতুন পত্রিকা আসছে। কাজের আগে যেমন জার্নালিজমে বলা হতো সাংবাদিকদের ভাত নিয়ে, আগে যেমন বলা হতো, এই ধরনেরটা কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা খুব ভালো একটা ব্রাইট ক্যারিয়ার হতে পারে এবং স্যালারির দিক থেকে যেমন এটা খুব আকর্ষণীয়। এছাড়া রেডিও এসছে, এফএম রেডিও এসছে, খুবই পপুলার। ছেলে মেয়েদের কাছে আমার মনে হয় তারা সাংবাদিকতা প্রফেশন হিসেবে বেছে নিতে, আগে যেমন একটা মানে মেয়েদের ক্ষেত্রে যেমন ছিল, আমি যখন ডিপার্টমেন্টে জয়েন করি 2000-এ, তখন অনেক মেয়ে শুনতাম এই কথা বলতো যে বাবা মা পড়তে দিতে চায় না সাংবাদিকতা বিভাগে, ভয় পায়। কিন্তু এখন এই কনসেপ্টটা মেয়েদের মধ্যে নেই, তারা নিজেরাই আগ্রহ করে আসছে। স্যার, এখান থেকে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাচ্ছি, সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতা বিভাগে পড়াটা কতটা জরুরি? একটা সময় ছিল যখন এটা খুব জরুরি ছিল না, যখন আমরা দেখেছি যে সাংবাদিকতা কিংবা গণযোগাযোগ শিক্ষার সুযোগই ছিল না। তখন যারা এই পেশার সাথে জড়িত হতেন তারা খেটে খেটে শিখে কাজ করতেন। কিন্তু 1940-এর দশক থেকে পাশ্চাত্যেও দেখা যায় যে এই সাংবাদিকতা এবং যোগাযোগ শিক্ষার একটা নতুন ডিসিপ্লিন হিসেবে এটা প্রতিষ্ঠা লাভ করে। তখন থেকেই বিভিন্ন জায়গায় এই শিক্ষার যে প্রয়োজন এটা অনুভূত হতে থাকে এবং তারপর আমাদের বাংলাদেশেও 1962 সালে কিন্তু সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়। তার মানে দীর্ঘ সময় ধরেই কিন্তু সাংবাদিকতা এবং যোগাযোগ শিক্ষার একটা বিকাশ এটা আমরা লক্ষ্য করছি। সেই সাথে দেখা যায় এই টেকনোলজির যে ডেভেলপমেন্ট হচ্ছে
অন্যান্য কমিউনিকেশন রিভলিউশন হচ্ছে এক অর্থে। এটাকে আমি অ্যাড করতে চাইছি আসলে সাংবাদিকতা তো শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষার ব্যাপার না, এর মধ্যে একটা ব্যবহারিক দিক আছে এবং আমরা এখন আসলে সাংবাদিকতা শুধুমাত্র থিওরির মধ্যে কনসেপ্টে না রেখে আমরা প্র্যাকটিক্যাল সাইডে চলে গেছি অনেক বেশি। নতুন নতুন টেকনোলজি আসছে, সেই টেকনোলজিকে আমরা নিজেরা জানার চেষ্টা করছি, ছেলে মেয়েদেরকে জানাতে চাইছি। পড়াশোনার সাথে প্র্যাকটিক্যালের বা প্র্যাকটিক্যাল ফিল্ডে খুব বেশি তফাৎ পাওয়া যাচ্ছে না, যদিও এটা সত্যি কথা যে সবসময় কাজ করতে গেলে অনেক বেশি আমরা প্রবলেম ফেস করি থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে, তখন ফারাকটা অনেক বেশি চলে আসে, কিন্তু সেটা তো যে কোনো ফিল্ডেই। প্রথম দিকে যখন সাংবাদিকতা বিভাগ থেকে ছেলেমেয়েরা পাশ করে বের হচ্ছিল, তখন পত্রপত্রিকাগুলো তাদেরকে গ্রহণ করার ক্ষেত্রে এক ধরনের অনীহা দেখিয়েছে, কিন্তু ধীরে ধীরে এটা কেটে গেছে এবং তারা তাদের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছে যে সাংবাদিকতা বিভাগের যে শিক্ষা পদ্ধতি, এটি সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পদ্ধতিটা নিয়ে জানতে চাচ্ছি, পদ্ধতিটা নিয়ে আমাদের বাংলাদেশে যে সাংবাদিকতার পড়াশোনাটা হয় সেটা কতটা বিশ্বমানের? বিশ্বমানের সঙ্গে তুলনা করতে যাওয়াটা এই মুহূর্তে ঠিক হবে না, কারণ আমরা একটা বিকাশমান স্তরে রয়েছি, এটা বিকশিত হচ্ছে ধীরে ধীরে এবং আমরা জানি যে ইলেকট্রনিক মাধ্যমগুলো বিকশিত হচ্ছে, রেডিও আসছে, কমিউনিটি রেডিও আসছে এবং সারা বিশ্বে যেখানে উন্নত বিশ্বে যেখানে গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রসারিত হয়েছে, ঠিক সেই মাত্রায় আমাদের এখানে প্রসারিত হয়নি এবং সেই দিক দিয়ে তুলনা করলে বলা যায় যে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, কিন্তু একটা সময়ে গিয়ে কিন্তু আমরা বিশ্বমানে পৌঁছতে পারবো। আমার মনে হয় যে এই উপমহাদেশে যদি আমরা বিবেচনা করি তাহলে বাংলাদেশে যে গণমাধ্যম কিংবা গণযোগাযোগ সাংবাদিকতার যে শিক্ষা, এটা যথেষ্ট উন্নত শিক্ষা আমার মনে হয়, কারণ এই উপমহাদেশে ঠিক এই মানের শিক্ষাও অনেক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না। আমাদের অন্ততপক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এগিয়ে এসছে এবং গণমাধ্যমের বিস্তারে যতটা কাজ করে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশে যেখানে গণমাধ্যমগুলো অনেক বেশি ভাইব্রেন্ট, বিশ্বের অন্যান্য দেশের এবং অন্যান্য প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। সুতরাং টেকনোলজি এসে যাচ্ছে আমাদের কাছে, সেই সাথে টেকনোলজির পিছনে যে ম্যান বিহাইন্ড দ্য টেকনোলজি সেটাও কিন্তু তৈরি হচ্ছে। উন্নত স্তরে যাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। স্যার আমরা আসবো, আমরা ম্যামের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে সাংবাদিকতায় একজন শিক্ষার্থীর ভবিষ্যৎটা কেমন হবে? আপনি যদি আমাদের এখনকার টেলিভিশন চ্যানেলগুলো, এখনকার পত্রিকাগুলো দেখেন, সব জায়গায় কিন্তু আমাদের ছেলেমেয়েরা কাজ করছে। মানে আমি বলছি আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশিরভাগ আসা ছেলেমেয়েরা কাজ করছে, অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও আসছে। ছেলেমেয়েদের একটা বিশাল সুযোগ রয়েছে এবং এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রফেশন। আমি নিজে একটা তথ্য জানছি, সেই তথ্যটা আমি অডিয়েন্সকে জানাচ্ছি এবং মুহূর্তের মধ্যে তাৎক্ষণিকভাবে আমি তো দেখেছি ছেলেমেয়েদের মধ্যে প্রচুর আগ্রহ। একটা প্রধান আগ্রহ হচ্ছে টেলিভিশনের ক্ষেত্রে, যদি এটা আসলে একটা ব্যাড ইম্প্যাক্ট, তারপরে বলি যে এক্সপোজারের কারণে। স্যার আপনি মনে করেন টেলিভিশন একটা পপুলার মিডিয়া, এক্সপোজার এছাড়াও শুধু তো সাংবাদিকতা কিংবা টেলিভিশন চ্যানেল নয়, এই পড়াশোনা করে তো তারা পাবলিক রিলেশনসে যেতে পারছে, অ্যাডভার্টাইজিং এ যেতে পারছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ মাধ্যমে যেতে পারছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে সাংবাদিকতা পড়ে শিক্ষার্থীরা আর কোন কোন প্রফেশনে যেতে পারে? ওই একই সঙ্গে যে কথা বলা হলো যে রেডিও টেলিভিশন তো রয়েছে, সেখানে সহজে তারা প্রবেশ করতে পারছে। এর বাইরে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো আছে, সেখানে যেতে পারছে এবং কর্পোরেট হাউসগুলো আছে, সেখানে পাবলিক রিলেশন অফিসার, ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করতে পারছে। আইটি জার্নালিজম ডেভেলপ করছে আমাদের দেশে এবং তার সঙ্গে যুক্ত হওয়ার একটা সুযোগও তৈরি হচ্ছে, ক্যাডার সার্ভিসে যেতে পারছে। তারপরে কমিউনিটি রেডিও আসছে। এটা বহুমাত্রিক একটা শিক্ষা পদ্ধতি, প্রচুর সুযোগ রয়েছে, অফুরন্ত সুযোগ রয়েছে। স্যার আপনাদের তিনজনের কাছেই জানতে চাচ্ছি যে একজন সফল সাংবাদিক হতে হলে আমাদের শিক্ষার্থীদের কি করা প্রয়োজন? প্রথমত যেটি হচ্ছে যে মিডিয়া এথিক্স সেটি তার জানা দরকার ভালো সাংবাদিক হতে গেলে, এবং সাংবাদিকতার যে ব্যাকরণগত যে দিকগুলো রয়েছে সেটি রপ্ত করতে হবে এবং ভাষা জ্ঞান একটি সবচেয়ে বড় সম্পদ, যেটি ছাড়া সাংবাদিকতা করাই যায় না বলবো। এবং দুটোই, একটু হচ্ছে লিখিত ভাষা জ্ঞান আর একটি হচ্ছে যে বাচনিক যে দক্ষতা, এই দুটো দরকার। সেই সাথে এই দেশের মানুষের জন্য কাজ করা, মানুষের সেবামূলক মনোবৃত্তিতে নিজেকে অংশগ্রহণ করানোর যে সার্থকতা, এই মানসিকতাটাও বোধহয় বড় ধরনের একটা মানসিক হান্ট হিসেবে কাজ করবে। তাতে করে ওই যে সাংবাদিকতা শুধু নয়, এই যোগাযোগ ক্ষেত্রে যে কেউ এই বিষয়ে যদি আগ্রহ প্রকাশ করে, আমার মনে হয় তারা দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য কল্যাণে নিবেদিত হবে। ধন্যবাদ স্যার, ম্যাডাম, আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য, আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক,
এরই সাথে শেষ হয়ে গেল আমাদের এবারের পর্ব মিট দ্য পার্সোনালিটিস। আশা করি আমাদের এই পর্বটি আপনাদের উপকারে আসবে। Daffodil Computers introduces Fast Brand PC in Bangladesh. My PC is Daffodil PC. Daffodil PC, the first Bangladeshi brand. আমি একজন ব্যাংকার। প্রতিষ্ঠিত অনেকেই বলে, কি করি আমি প্রতিদিন? কিছু গোছানো কাজ, হিসেব, চেষ্টা করি হিসেবে কোনো ভুল না করতে। আসলে স্কুলে যা শিখেছি তাই। আমি জানতামই না আমি হয়তো অন্য কিছু হতে পারতাম, কিন্তু আমার মেয়ের ভাগ্যটা অনেক ভালো। ওর শিক্ষকরা ওকে আলাদা করে আঁকার সময় দেয়। আমার জানার আগেই ও তার পুরস্কার পেয়ে যায়। স্কুলের দেয়ালে মেয়ের আঁকা ছবির ফ্রেম বাবা হিসেবে আমাকে গর্বিত করে। ডিআইএস আপনার শিশুর সত্যিকার প্রতিভাকে উৎসাহিত করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে আছে সম্ভাবনা। আমি একজন মিউজিশিয়ান। আমার স্কুলে মিউজিকের একটা আলাদা মূল্য ছিল। শিক্ষকদের বিশেষ মনোযোগ পেতাম। পুরস্কারও পেয়েছি কত কত। আসলে স্কুলগুলি তো এখন এমনই ছিল, কিন্তু আমার ছেলের গল্পটা অন্যরকম। ওর স্কুলের টিচাররা ওর মিউজিককে অনেক উৎসাহ দেন। মাত্র 6 বছর বয়সী ওর স্টেজ পারফরমেন্স হয়ে গেল স্কুলে পয়লা বৈশাখ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলকে ধন্যবাদ। ছেলেবেলা যে পাইনি, অন্তত ছেলেকে আজ সেটা দিতে পেরেছি। ডিআইএস আপনার শিশুর সত্যিকার প্রতিভাকে উৎসাহিত করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে আছে সম্ভাবনা। Daffodil Computers introduces Fast Brand PC in Bangladesh. My PC is Daffodil PC. Daffodil PC, the first Bangladeshi brand. দর্শক, যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরির উপযোগী করে তুলতে আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন প্রিপেয়ার ইয়োরসেলফ। যে মানুষ সাংবাদিক হবেন তার সংবাদ এবং সংবাদপত্র, সংবাদ টেলিভিশন, সংবাদ রেডিওর ব্যাপারে তার নিজের আগ্রহ থাকতে হবে। তাকে দেখতে হবে কিভাবে পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও সংবাদ প্রচার করে এবং সেগুলো কিভাবে উপস্থাপিত হয়, এটা তার একটা প্রধান কর্তব্য। তিনি যদি সাংবাদিকতায় পড়াশোনা করেন খুব ভালো হয়, কিন্তু সাংবাদিকতায় পড়াশোনা না করলেও তিনি যদি সাংবাদিকতা বিষয়ক বইপত্র পড়ে কিছু তাত্ত্বিক জ্ঞান নিয়ে নেন, এটা তার অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তিনি ছোট ছোট প্রশিক্ষণ আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে অংশগ্রহণ করতে পারেন, তিনি ডিপ্লোমা করতে পারেন, তিনি একটা শর্ট কোর্স করতে পারেন। আমি মনে করি যে পুরো পড়াশোনাটা, কোর্সটা করতে পারলে সবচেয়ে উত্তম, কিন্তু কেউ করতে না পারলেও প্রশিক্ষণেরও সুযোগ সুবিধা বাংলাদেশে আছে, সেটাও আমি মনে করি খুব উপকারী হবে। তারপরে যেটা সাংবাদিকতার জন্য কিন্তু ফিজিক্যাল ফিটনেসও খুব ইম্পর্টেন্ট। শারীরিকভাবে মানে শক্তিশালী থাকা। আমি পালোয়ানের শক্তিশালী হওয়ার কথা বলবো না, কিন্তু ফিটনেস, তাকে পরিশ্রম করতে হবে, তার লেগ ওয়ার্ক থাকে, তার রিসার্চের জন্য সময় দিতে হয়, তাকে লোকজনের পেছনে দৌড়ানোর জন্য, সূত্রের পেছনে দৌড়ানোর জন্য যে স্ট্যামিনা দরকার, এই স্ট্যামিনাটা রাখতে গেলে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। সাংবাদিকতা যেহেতু ভাষার বিষয়, ভাষার উপরে তার একটা দখল থাকা। যে কোনো একটি ভাষা, সম্ভব হলে দুটি ভাষা, একটি নিজের ভাষা আর একটি বিদেশি ভাষার উপর তার দখল থাকলে সাংবাদিকতায় তিনি ভালো করতে পারবেন বলে আমি মনে করি।
প্রিয় দর্শক, সাংবাদিকতায় কাজ করতে হলে প্রয়োজন বিষয়ভিত্তিক শিক্ষা ও দক্ষতা। আসুন দেখে নেই দেশে ও দেশের বাইরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনার বর্তমান অবস্থা। ইফেক্টিভ এডুকেশন। ক্যারিয়ারের জন্য সাংবাদিকতা ও গণযোগাযোগ এখন একটি অতি সম্ভাবনাময় সেক্টর। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। শুধু সাংবাদিকতাই নয়, গণমাধ্যম সার্বিকভাবে প্রসারিত হওয়ার কারণে এখানে বা যে সমস্ত ছাত্রছাত্রীরা গণযোগাযোগ ক্ষেত্রে নানান রকমের শিক্ষা নিচ্ছে, তাদের জন্য একটা বিশাল জগৎ অপেক্ষা করছে, যে জগতে তারা পদার্পণ করতে পারবে শীঘ্রই। এবং আমি আশা করি যে সেটা একটা বড় পরিবর্তন আনবে। গণমাধ্যমের যে স্ট্যান্ডার্ড, যে গণমাধ্যমের যে মান, সেটা অনেকটাই বাড়বে এবং অনেকটা বেড়েছেও ইদানিং। তো এখন কথা হচ্ছে যে শিক্ষা থাকলে কি ভালো, না শিক্ষা না হলেও চলে, এই প্রসঙ্গটা বারবার আলোচিত হয়। আমাদের দেশের বিজ্ঞাপন কলা, যেটা একটি অ্যাডভার্টাইজিং, এক্ষেত্রেও একটা বড় জগৎ রয়েছে, যেটাতে এরা গিয়ে তারা ভালো করতে পারবে আশা করা যায়, এবং এগুলোর উপরেও এখানে লেখাপড়া হয়। তাছাড়া পাবলিক রিলেশনস, যেটাকে আমরা বলি জনসংযোগ, এই জনসংযোগের ক্ষেত্রেও তারা যেতে পারে, সেটা সরকারি খাতেই হোক বা বেসরকারি খাতেই হোক। বেসরকারি খাতে বিশেষ করে যেগুলোকে আমরা এনজিও বলি, তারা এখন এই কমিউনিকেশনের উপরে খুব জোর দিচ্ছে এবং কমিউনিকেশনের মাধ্যমেই তারা তাদের সাফল্য অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। চাহিদা এবং সম্ভাবনা তৈরি হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বের সাথে নজর দিয়েছে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ের প্রতি। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের বিস্তর সুযোগ রয়েছে। এরকম কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম এবং ওয়েবসাইটের ঠিকানা জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য। University of Montreal, www.umontreal.ca. University of Alberta, www.ulberta.ca. University of Queensland, www.uq.edu.au. দর্শক, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ইমেল করুন careertoday@diu.edu.bd। আমাদের কাছে চিঠি লিখতে পারেন। চিঠি লিখবার ঠিকানা: প্রযোজক, ক্যারিয়ার টুডে, জেএমসি মিডিয়া ল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, 4/2 সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা 1207। জানাতে পারেন কেমন দেখতে চান আর কি কি দেখতে চান ক্যারিয়ার টুডেতে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী সপ্তাহে একই চ্যানেলে একই সময়। সবাই ভালো থাকুন, ভালো কাটুক আপনাদের প্রতিটি দিন।